আরে আরে, মুরগিগুলো ওভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? কি হয়েছে মুরগিগুলো? যাই তো, তাড়াতাড়ি গিয়ে দেখি তো। মিসকে শিয়াল হুড়মুড় করে ঘুম থেকে উঠে একটা লাইট নিয়ে দৌড়ে তার মুরগির খামারে যায়। ততক্ষণে মুরগিগুলো সব শান্ত হয়ে গেছে। কিরে, এতক্ষণ তো বেশ চেঁচামেচি করছিলি, এখন আবার আমাকে দেখে শান্ত হয়ে গেলি যে? দেখি তো মুরগিগুলো গুনে সবকিছু ঠিক আছে কিনা। 1 2 3 4। আরে এ কি, আমার মুরগি কম কেন? মিসকের আর বুঝতে বাকি থাকে না যে কিছু মুরগি চুরি হয়ে গেছে। আরে আরে, এ তো দেখি চোরের উপর বাটপারি। আমি আনি মুরগি চুরি করে, আর আমার মুরগি অন্য কেউ চুরি করে? বেটা চোর, তোকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। এরপর মিসকে শিয়াল গম্ভীর মুখে তার ঘরে চলে যায়। মিসকে ছিল একদম পাক্কা চোর। সারাদিন রাতে ওর বাসা থেকে মুরগি চুরি করে খেত, আর দিনের বেলা ঘুমাতো। আর যে মুরগিগুলো চুরি করত সেগুলোই লালন পালন করত। আহ, কি যে শান্তি এভাবে মুরগি চুরি করে। বসে বসে এভাবে বুদ্ধি খাটালে কিছু পাওয়া যায়। আজ মজা করে দুটো মুরগি রোস্ট করে খাবো। যাই, মশলা সব রেডি করে ফেলি। মিসকে মজা করে মুরগি রোস্ট বানিয়ে ফেলে, আর যেই না খেতে বসে অমনি সেখানে বাঘিনী চলে আসে। কি বাঘিনী দিদি, মনে হয় তুমি কোনো কিছু খুঁজছো? কিছু হারিয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ রে মিসকে, আমার মুরগিটা যে খুঁজে পাচ্ছি না। তোর বাগদাদাকে খাওয়াবো করে অনেক বড় করে তুলেছিলাম মুরগিটাকে, আর দেখ না সেই মুরগিটাই আমার নেই। কে যে চুরি করেছে! আহারে, কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হলো শুনি? তো কি রঙের মুরগি ছিল তোমার? লাল রঙের মুরগি রে। এই গ্রামে অত বড় মুরগি আর কারও নেই। পাহাড়ি মুরগি ছিল আমার। ভালো হবে না বলে দিলাম। যে চুরি করে আমার মুরগি খেয়েছে তার ডায়রিয়া হবে, এই আমি বলে দিলাম। বাঘিনী এভাবে বদদোয়া দিতে দিতে সেখান থেকে চলে যায়। আর মিসকে তার রোস্টের থালার দিকে তাকিয়ে ভীষণ হাসতে থাকে। মুরগি তুমি খুঁজে পাবে কি করে? তোমার মুরগি তো আমার থালায় রোস্ট হয়ে আছে। আমার নাকি ডায়রিয়া হবে? তোমার মতো সামান্য বাঘিনীর কথায় আমার কি ইচ্ছে হবে না? বোকা বাঘিনী কোথাকার! মিসকে এসব বলতে বলতে পুরো রোস্ট শেষ করে ফেলে, আর শান্তির ঢেকুর তুলে বিশ্রাম নিতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন মিসকের চুরি করা মুরগিগুলো থেকে কে যেন এসে মুরগিগুলো চুরি করে নিয়ে যেত। শয়তান চোর, আজও এসে আমার মুরগি চুরি করে নিয়ে গেল। তোকে যদি একবার ধরতে পারি তাহলে তোর মনে হয় আর কোনো রক্ষে নেই। এ যেন চোরের ওপর বাটপারি। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, আরে অরিনি দিদি, আমার খামারের মুরগিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছো যে? কি হয়েছে শুনি? দেখছি দেখছি, ওই কালো মুরগিটাকেই দেখছি। হুবহুব আমার মুরগির মতো। আমার মুরগিটাকেও তো আমি 2 দিন থেকে খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ, আমার মুরগি তো এটা। আমার মুরগিকে তো আমার চেনার অসুবিধা হবে না। এই জোর যার মুল্লুক তার, তাই না? তুমি তোমার মুরগি বলে দাবি করলে আর হয়ে গেল? কি বোঝাতে চাইছো? আমি তোমার মুরগি চুরি করেছি আর পৃথিবী থেকে শুধু তোমার মুরগি আছে? আমার মুরগি কি আর নেই নাকি? ও আচ্ছা, তো কোথায় থেকে কিনেছো শুনি? বলো আমাকে বলো। কোথায় আবার? ইয়ে, ওই তো পাশের গ্রামের এক বাজার থেকে। এখন এখানে অযথা কথা না বলে যাও তো। বেকার বেকার এসেছে নিজের বলে দাবি করতে। মিসকে এক প্রকার গলাবাজি করে হরিণীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে হরিণীর মনে কোনোভাবে সন্দেহ দূর হয় না। হরিণী বিড়বিড় করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। এই যে দিদি, কি হয় বলতে বলতে যাচ্ছ শুনি? দেখে শুনে হাঁটবে তো নাকি? নয়তো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে বলো। তখন আবার কে দেখে শুনে রাখবে তোমাকে? সাধে কি আর এভাবে যাচ্ছি বলো? একের পর এক মুরগি চুরি হয়ে যাচ্ছে আমার। অভাবে সংসার আমার। কিন্তু দেখো, আমি নিজেই আমার মুরগিগুলোকে খেতে পারছি না। এর থেকে কি আর কষ্টের কিছু হয় বলো? কষ্ট করে লালন পালন করছি আমি, আর খাচ্ছে অন্য কেউ। সে কি রে, তোরও মুরগি চুরি হয়ে যাচ্ছে নাকি? দেখ না, আমারও মুরগি চুরি হয়ে যাচ্ছে। কত কষ্ট করে তোর দাদা পাহাড়ে গিয়ে ধরে এনেছিল। কপালটাই পোড়া আমার। আচ্ছা হরিণী,
তোর কি কাউকে সন্দেহ হয় নাকি বলতো আমাকে? হ্যাঁ, সন্দেহ হওয়ার আর কি বাকি আছে নাকি? ওই যে মিসকে শিয়াল, আমি আমার মুরগির মতো হুবহু একটা মুরগি দেখেছি ওর খামারে। আমার কেন জানি মনে হচ্ছে ওই মিসকেই চুরি করেছে। বলিস কি রে, তোর আর আমার সন্দেহ তাহলে একই? আমিও তো ওই শয়তান মিসকে সন্দেহ করি। সেদিন আমি ওর বাড়িতে গিয়ে দেখেছি ওকে রোস্ট খেতে। এত মুরগিও পায় কিভাবে? কোনো রোজগারও তো করে না। তা তুমি একদম ঠিক কথাই বলেছো। তাছাড়া ওই মিসকেকে তো কিছুই বলা যায় না, যা তেজরে বাবা, পারলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি দুর্ব্যবহারটাই না করলো আমার সাথে। শোন হরিণী, ও যদি মিসকে হয়ে থাকে তাহলে আমিও হলাম বাঘিনী। এমন মার মারবো না একবার শুধু প্রমাণ পেয়ে যাই। চল এখন এখান থেকে। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে, কিন্তু মুরগি চুরি হওয়া কিছুতেই বন্ধ হয় না। এদিকে সবাই মিসকে শিয়ালকে সন্দেহ করে চোখে চোখে রাখতে থাকে, আর অন্যদিকে মিসকের মুরগিও রোজ চুরি হয়ে যেতে থাকে। মিচকের মুরগি চুরি করা? দাঁড়া চোর, এবার এমন এক ব্যবস্থা করব, সারা জীবন আর আমার মুরগি চুরি করতে পারবি না। এবার যে আমার ফাঁদে তোকে পা দিতেই হবে। এরপর মিসকে বাজার থেকে কিছু আটা কিনে নিয়ে আসে, আর সেগুলো তার মুরগির খামারে বিছিয়ে রাখে। রাতে অন্য একটি শিয়াল চুপি চুপি মিসকের খামারের পাশে আসে। আজকে দেখছি অনেকগুলো মুরগি আছে। দাঁড়া মিচকে, আজ তোর প্রায় সবগুলো মুরগি আমি চুরি করে নিয়ে যাব, আর বাসায় বসে মজা করে খাবো। এরপর সেই পাজি শিয়াল যেই না মুরগির খামারে ঢোকে, অমনি ওর পা আঠায় লেগে যায়। পাজি শিয়াল আর নড়তেই পারে না। এদিকে মুরগিগুলোর চিৎকার শুনে মিসকে শিয়াল সেখানে দৌড়ে আসে। কিরে পাজি, তুই? তার মানে তুই আমার মুরগি রোজ চুরি করিস? তোকে তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কি সাজা দিবি তুই আমাকে শুনি? কিচ্ছু করতে পারবি না। তুই নিজেও তো এগুলো চুরি করে আনিস। কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? সবাইকে আমিও বলে দিব। তারা দুজন যখন এভাবে চিৎকার চেঁচামেচি করছিল, এমন সময় সেখানে গাছের ওপরে এক টুনি পাখি ঘুমাচ্ছিল। আরে আরে, হলোটা কি এদের? এরা কি আমাকে ঘুমোতে দেবে না নাকি? বাবা রে বাবা, আমার কানের পর্দা মনে হয় ফেটে গেল। কি নিয়ে এরা ঝগড়া করছে শুনি তো? আমার তো ঘুম ভেঙে দিয়েছিস। এরপর টুনি পাখি আড়ি পেতে সবটা শুনতে পায়। ওরে বেটা তুই চোর, তারা তোদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি আমি। এরপর টুনির সাথে সাথে সবার বাড়িতে যায়, আর গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে। যে তুইও মুরগি চুরি করিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না। এখন থেকে তুই আর আমি দুজন মিলে একসাথে চুরি করে আনবো, কেমন? আহা, সেই সুযোগটা তো দিচ্ছি না আমরা, কারণ আমরা সবাই নিজের কানে আজ সবটা শুনেছি। আজ পালাবি কোথায়, চোরের ঘরের চোর? তোদের তো একটা শিক্ষা দিয়েই ছাড়বো আজ। বাঘিনীর মুরগি চুরি করা, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা আমি। এরপর সবাই মিলে দুই শিয়ালকে অনেক মারে, আর মার খেয়ে তো দুই শিয়ালের নাজেহাল অবস্থা হয়ে যায়। এরপর থেকে দুই শিয়াল আর কখনো মুরগি চুরি করেনি। মধুমতি জঙ্গলে গোলাপি তার একমাত্র ছেলে বল্টুকে নিয়ে বাস করত। স্বামীর অবর্তমানে ছেলেকে নিয়ে গোলাপির দিন বেশ ভালোই কাটছিল। আজ সেই দিন যেদিন গোলাপের ঘরে তার ছেলের বউ এসেছে। বাবারে বাবা, কি খিদেটাই না পেয়েছে আমার, এখনো তো গৃহপ্রবেশই হলো না। এই সময় যদি খাবারের কথা কাউকে বলি তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। এখন আমি কি করি? ইস, কেউ যদি একটুখানি খাবার দিত তাহলে কতই না ভালো হতো। এই তো আমার বৌমা চলে এসেছে। বৌমা, এই নাও পায়েস, তুমি এক চামচ খেয়ে আমার ছেলেকে দাও। গৃহ প্রবেশ বলে কথা, একটু মিষ্টি মুখ না করলে কি হয় নাকি বলো তো? এই বলে গোলাপি পায়েসের বাটিটা নতুন বৌমা শিউলির হাতে দেয়, আর শিউলি গপ গপ করে এক বাটি পায়েস খেয়ে নেয়।
এ কি বৌমা, এ আবার তুমি কি করলে কি বলো তো? এক বাটি পায়েস কিনা তুমি একাই খেয়ে নিলে, আমার ছেলেটাকে তো একটুও দিলে না। আসলে মা, আপনি কিছু মনে করবেন না, বাবার বাড়ি থেকে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আর আমার খুব খিদেও পেয়েছিল, তাই খাবার সামনে পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি। সে কি কাণ্ড, তাই বলে কি না একাই তুমি সবটা খাবে? আহা মা, ওর খিদে পেয়েছে তাই খেয়েছে, তাতে কি হয়েছেটা কি? হ্যাঁ, আর ভালো লাগছে না, সেই তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। শিউলি, চলো তো, চলো ঘরে চলো। এই বলে বল্টু আর শিউলি ঘরে চলে যায়। এভাবে শুরু হয় বল্টু আর শিউলির নতুন সংসার। পরদিন সকালে বল্টু তার অফিসে চলে যায়, আর এইদিকে গোলাপি, বৌমা, আরে ও বৌমা, শোনো তো শোনো, বিয়ের দিন তো তোমায় কোনো ভারী গয়না দিতে পারিনি, তাই বলছিলাম কি চলো আজ তোমায় ভালো দেখে একটা গয়না কিনে দেব, আর তার সাথে কিছু সবজিও নিয়ে আসবো, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, সে না হয় আমি যাচ্ছি, তবে হ্যাঁ, আমার কিন্তু একটা শর্ত আছে, আমাকে ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় তুমি খেও। এরপর শিউলি আর গোলাপি বাজারে যায়। শিউলি যে দোকানে ভালো ভালো খাবার দেখে সেই দোকানের দিকে হা করে তাকিয়ে থাকে। অবশেষে শিউলি ফুচকার দোকান দেখতে পায়। সে ফুচকা খেয়ে তার শাশুড়ির সাথে হাঁটতে থাকে। আর গয়নার দোকানে পৌঁছে যায়। দাদা, ও দাদা, একটা সীতা হার দেখান তো। এই নিন, এখানে বেশ কিছু নিউ কালেকশন আছে, এর মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটাই নিয়ে নিন। গোলাপি যখন গয়না দেখছিল তখন শিউলি বাইরে একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পায় আর আইসক্রিম খেতে চলে যায়। এদিকে গোলাপি একা একা বকবক করতে থাকে। বৌমা, এই সীতাহারটা কিন্তু ভারী সুন্দর দেখতে, দেখো তো তোমার পছন্দ হয় কি না। এ কি, আমার বৌমা কোথায় গেল? এখানে তো ছিল। এই তো মা, আমি এসে গেছি। আসলে মা, বাহিরে আইসক্রিমওয়ালা যাচ্ছিল, আইসক্রিম দেখে আমার যে জিভে জল চলে এসেছিল, তাই তো আইসক্রিম কিনতে চলে গিয়েছিলাম। এ কি মা, আপনি আবার অমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ও বুঝেছি, আপনি নিশ্চয়ই রেগে আছেন। ধরুন মা, ধরুন, আপনিও একটু আইসক্রিম খেয়ে দেখুন। তোমার আইসক্রিম তুমি খাও, আমি তোমাকে এখানে গয়না দেখাতে নিয়ে এসেছি, আইসক্রিম খাওয়াতে নিয়ে আসিনি। ও তাই তো, গয়নাটা তো ভারী সুন্দর দেখতে মা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আপনি নিয়ে নিন মা, নিয়ে নিন। এরপর গয়না কিনে তারা বাজার করতে আসে। তখনই শিউলির চোখ যায় গাছের নিচে বসে থাকা মিষ্টিওয়ালার মিষ্টির দিকে। ও মা, কত রকমের মিষ্টি, আবার তো এখনই জিভে জল চলে এলো। কাকু, ও কাকু, আমাকে এক প্লেট মিষ্টি দিন তো, খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। শিউলির কথা মতো দোকানি শিউলিকে এক প্লেট মিষ্টি খেতে দেয়, আর শিউলি গপ গপ করে খেতে থাকে। এই দেখে তো গোলাপি ভীষণ রেগে যায়। আহা, কি স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কেন? একে কি মা, আপনি আবার ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ও বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই রাগ করেছেন, তাই তো? ঠিক আছে, আমি আপনাকে নিয়ে আসছি।
এই বলে শিউলি শালিনী যেই না গোলাপের কাছে যায় অমনি গাছের উপরে থাকা পাখির বাসা থেকে একটা ডিম এসে মিষ্টির উপরে পড়ে। এদিকে শিউলিও গোলাপের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। আহা বৌমা, আমাকে ছাড়ো তো ছাড়ো, তোমার খিদে পেয়েছে তুমি খাও না, আমাকে এর মধ্যে কেন টানছো? চুপ করে বসো আর তাড়াতাড়ি করে খেয়ে নাও। গোলাপের ধমক শুনে শিউলি চুপচাপ বসে মিষ্টি খেতে শুরু করে। এক পর্যায়ে শিউলি মিষ্টির সাথে ওই পাখির ডিমটিও খেয়ে ফেলে। প্রথমে তার একটু খটকা লাগলেও সেসবে পাত্তা না দিয়ে শিউলি আবারও মিষ্টি খেতে থাকে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে শিউলি গর্ভবতী হয়ে যায়। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম, আমার যে খুব পেটে ব্যথা করছে, আমি যে আর সহ্য করতে পারছি না। আরে আরে বৌমা, পেটে তো ব্যথা করবেই, তুমি যে মা হতে চলেছ, আজ যে আমি মহা খুশি, অবশেষে আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এভাবেই দিন কাটতে থাকে। গোলাপের শিউলির যত্ন আত্তি করতে থাকে। এক পর্যায়ে শিউলির সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে আসে। এরপর গোলাপি আর বল্টু মিলে শিউলিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিউলি ছোট্ট টুনি পাখির জন্ম দেয়। এই দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। হায় হায় বল্টু, এ কি সর্বনাশ হলো তোর! বৌমার পেটে কিনা টুনি পাখি, এখন এই টুনি পাখিকে নিয়ে আমরা কি করব বলতো? আহা মা, এত অস্থির হওয়ার কি আছে বলো তো? ওই ছোট্ট টুনি পাখিকে আমরা আমাদের সন্তানের মতো করেই বড় করে তুলবো, ও যে আমারই সন্তান। বল্টুর কথা শুনে গোলাপি আর কোনো কিছুই বলে না। এভাবেই দিন কাটছিল। সবার ভালোবাসায় ছোট্ট টুনি পাখি বেড়ে উঠছিল। শিউলি টুনি পাখিটির নাম রেখেছিল টিংটিং। একদিন সকালে টিংটিং বাহিরে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিল। ঠিক তখনই তাদের বাড়ির ওপর দিয়ে টুনি পাখি উড়ে যাচ্ছিল। আর টিংটিংকে দেখে টুনি নিচে নেমে আসে। এই তো আমি আমার ছানাকে ফিরে পেয়েছি, আমি তোকে আজকে আমার সাথে নিয়ে যাব মা। চল চল, তুই বরং আমার সাথে চল। টিংটিং, মা টিংটিং, খাবি চল। একে তুমি এখানে কি করছো? আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি, ও আমার মেয়ে। আমি যে আমার ডিম হারিয়ে ফেলেছিলাম জানো। এসব তুমি কি বলছো কি? তার মানে সেদিন মিষ্টির সাথে আমি কিনা তোমার ডিমই খেয়ে ফেলেছিলাম, আর তার জন্যই কিনা আমি তোমার সন্তানের জন্ম দিয়েছি। তবে তুমি তোমার সন্তানকে নিয়ে যাও বোন। না না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমি এই বাচ্চা পাখি, তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। মারে, আমি তোকে জন্ম দিলেও আমি তোর মা নই। তুই যে টুনি বোনের সন্তান। তুই তোর মায়ের কাছে ফিরে যা মা, ফিরে যা। থাক না শিউলি দিদি, মেয়েটা যখন তোমার কাছেই থাকতে চাইছে তবে আর ওকে জোর করো না। মা টিংটিং, তুই বরং এখানেই থাক কেমন? আমি তোকে মাঝে মাঝে এসে দেখে যাব। ভালো থেকো তোমরা। এই বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। আর শিউলি টিংটিংকে কোলে নিয়ে আদর করতে থাকে। এভাবেই শিউলি শিয়ালিনী টুনি পাখির ছানা টিংটিং এর মা হয়ে ওঠে। হায় খোদা, ঘরে আমার একটা অসুস্থ সন্তান, তার জন্য একটু ঔষধও নিয়ে আসার ক্ষমতা আমার নেই। বাড়িতে গিয়ে অসুস্থ মেয়ের মুখ দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বল্টু ভাই, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে?
আরে আরে বল্টু ভাই, কি হয়েছে? তুমি এভাবে বসে কান্না করছো কেন? তোমার কি মন খারাপ? বানর, কত জায়গায় গেলাম একটা কাজের জন্য, কিন্তু এই নিষ্ঠুর বনে আমাকে কেউ কোনো কাজ দিল না। ঘরে আমার মেয়েটা ভীষণ অসুস্থ রে। বল্টু ভাই, আমি তোমার কাছে এসেছি, অনেক ভালোই করেছি। তা না হলে জানতেই পারতাম না তোমার সংসারে এত অভাব। বল্টু ভাই, আমার গ্যারেজে একটা অটো পড়ে আছে, ওই অটোটা তুমি আজ থেকে চালাবে। যা রোজগার করবে 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে, আর 2 ভাগ তুমি নেবে। চলো চলো, আর কেটো না তো। সত্যি বানর, তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এই যে ভাই, কোথায় যাবেন? আসুন আসুন, আমার অটোতে আসুন। এই যে ভাই, আমি আর আমার মেয়ে একটু শিয়ালপাড়া বনে যাব। আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ আপামনি, আসুন, উঠে বসুন। এই বলে বল্টু শিয়াল অটো নিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই একটি গাছের সাথে ধাক্কা লেগে অটোটি উল্টে পড়ে যায়। এ কি, কে কোথায় আছো? আমাকে এই অটোর নিচ থেকে বের করো। হায় হায় রে, ওরা মা মেয়ে তো দেখছি নড়ছেই না, তাহলে কি ওরা মরে গেল? কে আছো? আমাকে বের করো। এই বলে বল্টু শিয়াল অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইদিকে রূপা শিয়ালিনীর মেয়ের আত্মা বলে, তুই আমার মা আর আমাকে মেরে ফেললি। বেঁচে থাকতে আমার মা আর আমি বাবার হাতে কত অত্যাচার সয়েছি, আর আমাদের মৃত্যুটা হলো এত কষ্ট করে। আমি আমার মায়ের মৃত্যুর আর আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এ কি, এখানে তো দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে, এখানে তো একটি বাচ্চা আর মহিলা পড়ে আছে, আর এটা তো দেখছি বল্টু। হায় হায়, এক্ষুনি বল্টুকে হাসপাতাল নিতে হবে। বল্টু তো বেঁচে আছে। বউ গো, এ আমার কি হয়ে গেল? আমার দুটো পা তো ডাক্তারেরা কেটে ফেলেছে। এবার এই সংসার কি করে চলবে? কিন্তু তবুও আমার কোনো দুঃখ নেই। আমার কারণে ওই দুজন মা মেয়ে মারা গেল। আমার যে ওদের জন্য ভীষণ খারাপ লাগছে। খোদা, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে তুমি তুলে নাও খোদা। আমাকে তুমি তুলে নাও। হায় হায়, এ আমি কি করলাম? আমি সব না জেনে শুনে ওকে কিনা মারতে এসেছি। আমি আর আমার মা মারা গিয়েছে বলে ও তো ভীষণ কান্না করছে, অথচ ওর দুটো পা নেই। তার জন্য তো একটু দুঃখ করছে না। এখন ওদের মুখে একটু খাবার দেওয়ার মতো যে কেউ নেই। আজ থেকে আমি ওদের সংসার চালাবো। আমি এই ফল বিক্রি করে যা টাকা পাবো সব টাকা ওদের সংসারে নিয়ে আসবো। কিন্তু আমার এমন কুৎসিত চেহারা দেখলে তো কেউই আমার থেকে ফল কিনতেই যাবে না। ওরা সবাই যে ভয়ে পালিয়ে যাবে। পেয়েছি, আমাকে একটা কাজ করতে হবে। ফল নিয়ে যান, ফল, নানান রকম ফল আছে। এই যে আঙ্কেল, আমার থেকে ফল নিন না। হ্যাঁ হ্যাঁ, ফল নেওয়ার জন্যই তো এলাম। আমাকে 1 কেজি আপেল দে দেখি। কিন্তু তুই এত পিচ্ছি একটা মেয়ে হয়ে ফল বিক্রি করছিস কেন? তোর বাবা মা কেউ নেই? এই যে আঙ্কেল, ফল নিতে এসে এত কথা কেন বলছেন বলুন তো?
যে আমার বাবা মা কেউ নেই। এই নিন ফল। এই নে টাকা। বাহ, তুই তো খুব দ্রুত কাজ করিস। আমি কথা বলতে বলতে তোর প্যাকেট করা শেষ। আজ তো আমি ফল বিক্রি করে অনেক টাকা পেয়েছি। যাই, এখনই টাকাগুলো আমি ওদেরকে দিয়ে আসি। এই বলে বাচ্চার আত্মাটি রাতের আধারে সব টাকা বল্টু শিয়ালের দরজার সামনে রেখে আসে। পরের দিন সকালবেলা, ওগো শুনছো? তুমি মেয়েটার পাশেই থেকো কেমন? আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি। আরে আরে, কি ব্যাপার? এখানে এত টাকা কোথা থেকে এলো? ওগো শুনছো? ঘরের সামনে এই টাকাগুলো পেলাম। কি বলছো বউ? হয়তো বা কারো টাকা এখানে যাওয়ার সময় পড়ে গেছে, তুমি রেখে দাও। কেউ যদি টাকার খোঁজ করতে আসে তাহলে তাকে দিয়ে দিও। এভাবে রোজ রোজ বাচ্চা ভূতটি বল্টু শিয়ালের বাড়িতে টাকা রেখে যেত। ওগো, এভাবে অন্যের টাকা নিতে আমার যে আর ভালো লাগছে না। আমাকে আজ দেখতে হবে কে এভাবে রোজ রোজ আমাদের ঘরের সামনে টাকা রেখে যায়। এই বলে শিউলি শিয়ালিনী ঘরের এক কোণে লুকিয়ে থাকে। আর রাত হতেই শিউলি যেন কারো পায়ের আওয়াজ শুনতে পায়। আর তখনই বল্টু আর শিউলি বাহিরে চলে আসে। আর বাচ্চা ভূতটিকে দেখে শিউলি বলে ওঠে, ওগো, এ আমি কাকে দেখছি? এ তো দেখছি একটা বাচ্চা ভূত। এই বাচ্চা ভূত তো টাকার লোভ দেখিয়ে আমাদেরকে মারতে এসেছে। আরে বউ, এ তো দেখছি সেই মেয়েটা। ওর মা আর ওই মেয়েটা আমার অটোর নিচে পড়ে মারা গিয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আঙ্কেল, আমি আপনাদের মারতে আসিনি। আমি সেদিন আপনাকে মারতে এসে আপনাদের সব কষ্টের কথা শুনেছিলাম, তাই তো আমি আপনাদের সাহায্য করছি। আমার তো আপন বলতে কেউ নেই। সত্যি রে মা, তুই অনেক ভালো।